আপনি তো ব্যাংকে কাজ করতেন, ব্যাংকে এবং দীর্ঘ অনেক দিন কাজ করেছেন। 39 বছর আপনি ব্যাংকে। তাহলে একটা মানে প্রফেশনালি আপনি ফুটবলটাকে অ্যাজ এ পেশা হিসেবে নিয়েছেন, তার সঙ্গে আপনি স্পোর্টস কোটাতে ব্যাংকে চাকরিও করেছেন, এবং সেখানে আপনার একটা মানে আয়ের সুযোগ সুবিধা হয়ে গেছে। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি ডিউ টু ফুটবল, রাইট। তো একটা ফুটবলই আপনার পরিচয়, ফুটবলের আমার পরিচয় না, আপনারা আমাকে ডাকতেন না। স্পোর্টস যে একটা বড় এডুকেশন, এটা আজকালকার দিনে যারা গার্জিয়ান আছে তাদের বোঝা উচিত। কারণ একটা কথা আছে, উইদাউট স্পোর্টস এডুকেশন কমপ্লিট হয় না। উইদাউট স্পোর্টস সমাজ দাঁড়াতে পারে না। সে যে কোনো স্পোর্টসই হোক, জীবনে যে কোনো ক্ষেত্রে যদি সাফল্য পেতে চাও তাহলে 3টে ডি আর একটা এ দরকার: ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন, এবং অ্যাবভ অল অ্যাম্বিশন। যে কোনো ক্ষেত্রে, পড়াশোনা হোক, খেলাধুলা হোক, গান বাজনা হোক, যা খুশি হোক। আপনি তো ন্যাশনাল টিমেও খেলেছেন। আমি নিজের কথা নিজে কি বলবো, ন্যাশনাল টিমে খেলেছি মানে আমি ঘটনাচক্রে ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, রাইট। সেটা একটা বড় পাওনা আমার। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। চয়েসটা হচ্ছে বড় ব্যাপার, চয়েসটা খুব বড় ব্যাপার। আর দেখতে হবে এই যে আমাদের যে চয়েসটা বড় ব্যাপার, গার্জিয়ানদের এটা খেয়াল রাখতে হবে তার শিশুটি বা তার বাচ্চাটি কোন দিকে ন্যাক আছে। সাপোর্ট সিস্টেম, সাপোর্টটা দিতে হবে। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আমরা কলকাতা মানে জানি কফি হাউস, আমরা কলকাতা মানে জানি বাঙালির রকে বসে চায়ের আড্ডা, আর আমরা কলকাতা মানে জানি ফুটবল। হয়তো সারা ভারতবর্ষে ক্রিকেট অ্যাজ এ গেম হিসেবে অনেক ফেমাস, কিন্তু কলকাতা মানে কিন্তু ফুটবল, আর ফুটবল মানেই হচ্ছে ডার্বি। আর আজকে আমার গেস্ট ভাস্কর গাঙ্গুলি স্যার। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আপনি তো গোলকিপার হিসেবে নিজেকে লিভিং লেজেন্ড আমি বলতে পারি এস্টাবলিশ করেছেন। তো আমরা এই মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে, যারা ফুটবল খেলতে চাইছে, ফুটবল নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাইছে, তারা যদি আপনার জীবনের গল্পটা শোনে ইন্সপায়ার্ড হবে এবং সাহস করে এগিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। তো আপনি ছোটোবেলা থেকেই কি মানে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন? একদম ছোটোবেলা। তখনকার সময়ে আমাদের বাঙালিরা পারতো না পারতো স্কুলের পর খেলা মাঠে দৌড়তো, পারুক না সবাই। সেটা আমার মধ্যেও ছিল। আমরা স্কুল থেকে এসে মাঠে দৌড়াতাম, বহু রকম বইটা রেখে খেলাম কি না খেলাম দেখার দরকার নেই, মাঠে দৌড়াতাম। তো ছোটোবেলার থেকেই মাঠে গেলে যে চান্স পদার্থ মানে ঢুকতে দেবে। আমাদের সিনিয়র আর আমার দাদাটা খেলতেন, তাদের খেলা দেখতাম, দাঁড়িয়ে থাকতাম কখন সুযোগ পাবো, আর ভাবতাম যে কোন পজিশনে খেলা যায়। তো দেখতাম একটা মানুষ ড্রাইভ দিচ্ছে, ঝাঁপাচ্ছে, বল ধরছে। তখনকার দিনের বড় বড় খেলোয়াড় যারা ছিলেন তাদের খেলা দেখতে যেতাম। দেখতে দেখতে কোনো এক সময় মনে হয় গোলকিপার। আচ্ছা, গোলকিপার খেলবে, মজার জায়গাটা রয়েছে। তখন দেখতে খেলা দেখতাম। যদিও ওনাদের বয়স হয়ে গেছিলো, আমাদের সেন্ট্রাল জেল মাঠে, আমাদের বাদরা মাঠে আমার মামাও খেলতেন, সনদ শেঠ, তরুণ বোস, এরা খেলতে আসেন, খেলা দেখতাম, ভালো লাগতো বেশ পজিশনটা, বেশ ইন্সপায়ার পেতাম। তো আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে, ওগুলো ভাই বোন, বাবা রেলে চাকরি করতেন, এতে কেয়ার নেই, পড়াশোনা বাদ দিয়ে বেশি খেলতাম বলে একটু বাড়িতে মারধরও খেতাম। খেলতে খেলতে কোনো একদিন দেখলাম আমাদের সময় আন্ডার 8 টুর্নামেন্ট হতো। কোনো একদিন দেখলাম যে আন্ডার 8 টুর্নামেন্টে আমাকে ডাকছে, খেলতে হবে স্কুলের হয়ে।
আমি দমদম বৌদ্ধ ইনস্টিটিউটের ছাত্র ছিলাম। আমাদের স্কুলে অঙ্কের মাস্টারমশাই ছিলেন সতীশবাবু। তিনি বললেন যে দেখ, তোর অঙ্কে যদি ভালো রেজাল্ট করতে চাস তো গোল খেলে হইবে না, গোল খাইলে হবে, গোল খেলে হইবে না। হ্যাঁ, তখন আমাদের এখানে সুভাষনগর ময়দান বললে মাঠ আছে, এখনো আছে। ওই মাঠের টুর্নামেন্ট হলো, আমাদের স্কুল নাম দিল। তো আমরা খেলতে গেলাম আন্ডার টুর্নামেন্ট। তো ফাইনাল উঠে গেলাম। উঠে যাবো, সতীশবাবু স্যার বললেন যে যদি তুই গোল খাস তাহলে তুই অঙ্কে ফেল। হ্যাঁ, গোল খেলেই অঙ্কে ফেল। আচ্ছা, যাও, আমরা ফাইনালে জিতলাম, চ্যাম্পিয়ন হলাম। আচ্ছা, আর আপনি ছিলেন গোলকিপার? আমি গোলকিপার ছিলাম। চ্যাম্পিয়ন হওয়ার পর সতীশবাবু স্যারের খুব, উনি যদিও উনি এখন নেই, কিন্তু আনন্দ খুব। তা এইসব মানুষগুলো তখনকার দিনে ছিলেন। স্কুলের মাস্টার মশাইদের মধ্যেও ইন্সপিরেশন দেওয়ার লোক ছিল। ওখান থেকে আমাকে কিছু কিছু মানুষ ছিলেন তখনকার দিনে যারা ফুটবলে বাচ্চাদের টিম করতো, যেটাকে আন্ডার 18 বলা হয়। 4 ফুট 6, 4 ফুট 8, 4 ফুট 10, 5 ফুট। আমাকে খেলা দেখে, ওনার নাম সুব্রত ব্যানার্জি, উনিও স্কুলে গেম টিচার ছিলেন একটা স্কুলের, আমাকে পছন্দ হলো, আমাকে নিয়ে গেল। তারপর ওনার টিম খেলতাম। পরবর্তী পর্যায়ে আমি উনি আমাকে ভেটেরান ক্লাবে নিয়ে গিয়ে সুজিত বর্চা অমনিবসে আন্ডারে দিয়েছিলেন। তারপরে ওই গোলকে খেলা শুরু হয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমাদের স্কুলে মাস্টারমশাইরা কিন্তু কখনোই বলতেন না দিন রাত পর খেলাধুলো করতে বলতেন। তখনকার সময় ইন্টার ক্লাস খেলা হতো, ইন্টার স্কুল খেলা হতো। তার থেকে অনেক খেলোয়াড় বেরিয়েছে যারা ভবিষ্যতে যদি বলি চাকরি বাকরি করে ভালোভাবে, স্পোর্টস কোটাতে তো অনেকে চাকরি পায়, অনেকে। আমি আমার এলাকার নাম ধরে বলে দিতে পারবো। আমিও স্পোর্টস কোটাতে চাকরি পাওয়া। আপনি তো ব্যাংকে কাজ করতেন, এবং দীর্ঘ অনেক দিন কাজ করেছেন। 39 বছর আপনি ব্যাংকে। তাহলে একটা মানে প্রফেশনালি আপনি ফুটবলটাকে অ্যাজ এ পেশা হিসেবে নিয়েছেন, তার সঙ্গে আপনি স্পোর্টস কোটাতে ব্যাংকে চাকরিও করেছেন, এবং সেখানে আপনার একটা মানে আয়ের সুযোগ সুবিধা হয়ে গেছে। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি ডিউ টু ফুটবল, রাইট। তো একটা ফুটবলই আপনার পরিচয়, ফুটবলের আমার পরিচয় না, আপনারা আমাকে ডাকতেন না। আরেকটা ব্যাপার বলি, তো এটা যেহেতু গল্প করতে বসেছি, এই ফুটবল খেলতাম বলে বাড়িতে মার খেতাম। কারণ সারাদিন স্কুল থেকে যে মাঠে যেতাম, মাঠ থেকে যে ঘুম পেতাম, টায়ার্ড হয়ে যেতাম, বই সামনে নিয়ে ঘুমিয়ে পড়তাম। আর বাবা অফিস থেকে এসে দাদারা পড়ছে, আমি ঘুমাচ্ছি, আমাকে রোজই প্রায় মার খেতাম। আর বলতেন তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই অপদার্থ। আচ্ছা, তুই অপদার্থ। তাও খেতাম। তখন প্যাশন ফুটবলের, মানে ফুটবল খেলে আমাকে বড় হতে হবে। আর তখনকার দিনে যারা বড় বড় খেলোয়াড় ছিলেন তাদেরকে তো ইন্সপায়ার্ড হতাম, যে ওনারা তো ফুটবল খেলেই জীবিকা নির্বাহ করছেন, তো আমি কেন পারবো না? প্যাশন আর পেশা যদি এক হয়ে যায় তাহলে জীবনের কোনো সমস্যা হয় না। এইটাই হচ্ছে বোদ্ধা কথা। এবং দেখতে দেখতে একদিন দেখলাম আমি চাকরি পেয়ে গেছি। আমার দাদারা চাকরি পাইনি, আমি চাকরি পেয়ে গেছি। তখন বাবাকে বলো, বাবা তুমি তো আমাকে মারতে, প্রথম চাকরিটা কিন্তু আমিই পেলাম। ঘটনাচক্রে আমার বাবার একটু আমারও আশেপাশে নিউরো অ্যাটাক করে। ওকে, তো 74 বাবার অফিসে যাতায়াতের গতিবিধি কমে যায়, এবং লাস্ট 1 বছর বাবার অফিসে ঠিক যেতেও পারতো না। 75 সালে আমি চাকরি পেয়ে যাই। তো বাবা বলবো তোমার চিন্তা নেই, আমি চাকরি পেয়ে গেছি। তখন বাবা আমাকে বলতেন না, তখন নিজের ভুলটা রিয়ালাইজ করে যে না, খেলাধুলা করলেও এস্টাবলিশড হওয়া যায়। পরবর্তী পর্যায়ে যখন আমি 5 গোল খেলাম, এই যে ঘটনাটা একটু আগে আপনাকে বলছিলাম, তখন আমি চাকরি করতে প্রথমে সেন্ট্রাল এক্সাইজে। তো 76-এ আমাকে ঘটনার পর ইস্টার্ন রেল থেকে অফার দিল যে আমার সঙ্গে আমার মেজদারও চাকরি করে দেবে। কিন্তু আমার মেজদা বল তুই খেল, আমি ঠিক পড়াশোনা করে চাকরি করে নেব। এটা একটা ইন্সপিরেশন।
তো আমি চাকরি পাই, তারপর পরবর্তী পর্যায়ে আমার মেজদা বড়দা চাকরি বাকরি করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি বা এখনও হচ্ছে না। স্পোর্টস যে একটা বড় এডুকেশন, এটা আজকালকার দিনের যারা গার্জিয়ান আছে তাদের বোঝা উচিত। কারণ একটা কথা আছে, উইদাউট স্পোর্টস এডুকেশন কমপ্লিট হয় না। উইদাউট স্পোর্টস সমাজ দাঁড়াতে পারে না। সে যে কোনো স্পোর্টস আজকাল স্পোর্টস এমন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, কনসেন্ট্রেশন লেভেল তৈরি হয়। এটা বোঝে আজকালকার দিনের অভিভাবকদের এটা বোঝা উচিত। ফোকাসও তৈরি হয়, প্রচণ্ড ফোকাস। মানে আপনি যখন অ্যাজ এ গোলকিপার হিসেবে দাঁড়িয়ে আছেন, সামনে প্লেয়ার 20 জন প্লেয়ার মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে, আপনার ফোকাস কিন্তু ওই বলটার দিকে, কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা এই কনসেন্ট্রেশনটার কথা বিখ্যাত মনীষী বিবেকানন্দ বলে গেছেন, কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা স্পোর্টস থেকেই আসে। আর স্পোর্টস আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু অনেক কিছু শেখায়। স্পোর্টস দেখবেন আমাদের ছোটবেলায় বলতেন যে জীবনে যে কোনো ক্ষেত্রে যদি সাফল্য পেতে চাও তাহলে 3টে ডি আর একটা এ দরকার: ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন, অ্যাবভ অল অ্যাম্বিশন। যে কোনো ক্ষেত্রে, পড়াশোনা হোক, খেলাধুলা হোক, গান বাজনা হোক, যা খুশি হোক, দরকার। আমার যখন 75 সালে 5 গোল খেলাম, পরবর্তী পর্যায়ে যে অবস্থাটা হয়েছিল সেটা তো মোহনবাগানের হয়ে তখন আপনি গোলকিপার ছিলেন। এবং তার পরবর্তী ওই সময় যদি আমি সিদ্ধান্তটা পল্টুদার কথা বা নিত্যুর কথা না নিতাম, তাহলে হয়তো আমার লাইফটা অন্যদিকে চলে যেত। ওই চাকরি করতাম, দিন আনি দিন করতাম, বাস। কিন্তু একটা রিস্ক নিয়েছিলাম। এবং সেই জন্য আমি অবশ্যই পল্টু যখন বেঁচে নেই, পল্টুদার প্রতি আমার শ্রদ্ধা সারা জীবন ছিল, আছে, থাকবে। এবং আমার বন্ধু নিতুর প্রতি শুভেচ্ছা আছে। অনেকে বলে যে তুই নিতুকে কিছু বলিস না, না, ওর অনেক ক্যালিবার আছে। আগে যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হতো সেটা ওরা বলতো বড় ম্যাচ, এখন সেটা ডার্বি। এখন অনেক কিছু টার্ম চেঞ্জ হয়ে গেছে, এখন ডার্বি হিসেবে শব্দ অনেক ব্যবহার হয়েছে। হ্যাঁ, আগে আমাদের যখন খেলা হতো বড় ম্যাচ হবে। সেই প্রসঙ্গেই বলি, হ্যাঁ, এখন আমাদের ছোটবেলায় যারা খেলা শিখিয়েছিলেন তারা বলতেন, আমি এতে গোলকিপার বলছি, যে কোনো বলই হচ্ছে গ্রিপ, গ্রাউন্ড বলো গ্রিপ, পিঠের কাছে বড় গ্রিপ, উপরে বড় গ্রিপ। এখন সেইটাই বিভিন্ন টার্ম ইউজ করছে। গ্রাউন্ড বলটাকে বলছে স্কুপ, এই মাথা এখানে নিচে বলছে স্ক্র্যাব, উপরে বলটাকে ডাব্লু। বিভিন্ন রকম শব্দ ব্যবহার। তো আমরা একটু পেছনে চলে যাব। যখন আপনি ওই মোহনবাগানের ম্যাচে 5 গোল খেলেন, এবং তখন আপনার জীবনটা কেমন হয়ে গেছিল? ওই যে বললাম আপনাকে, জীবন দুর্বিষয় হচ্ছে, দুদিক দিয়ে চাপ। মোহনবাগান সাপোর্টারদের দুঃখ বেদনা স্বাভাবিক, আশাহত, রেকর্ড করে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আর ইস্টবেঙ্গল ক্লাব সাপোর্টারদের বিদ্রুপ, এই দুইয়ের মাঝখানে পড়ে আমি জাতাকলে পড়ে গেছিলাম। এবং এমন হয়েছিল আমি দিনের বেলায় প্র্যাকটিস করতে যেতে পারতাম না। আর আপনি ওই টাইমে, আমি পড়ছিলাম আপনার কিছু বায়ো ইন্টারভিউ, আপনি ওই টাইমে হয়তো ভাবছিলেন যে আমার হয়তো ফুটবল খেলাটা হবে না। আমি একটু অস্বীকার করি না, হবে না। কিন্তু পরবর্তী সময়ে আমার যারা কোচিং করিয়েছেন, একটু আগে বলে সৌরভব্রত, ওই সুভট্টাচার্য, অবনী বোস, এরা আমাকে বহুত সহযোগিতা করেছে, ইন্সপায়ার করেছে। আবার ওই সময় যদি পল্টুদা যদি না রাখতেন তাহলে তেমন হয়েছে ওখানে। কিন্তু সময়ের একটা অন্য প্ল্যানিং ছিল। সময় ভাবছিল যে ভাস্কর গাঙ্গুলিকে আমরা অবশ্যই বেঙ্গলে দেখতে চাই। সময়কেই মানতে হবে। এবং এমন দিন গেছে যে আমি
দিনের বেলায় প্র্যাকটিস করতে পারতাম না বলে রাত্রেবেলা লুকিয়ে চুরি প্র্যাকটিস করতাম। গেছে অনেক কিছুই গেছে এগুলো। তারপরে আপনি ইস্ট বেঙ্গলে চলে আসলেন। ইস্ট বেঙ্গলে চলে আসলাম। ইস্ট বেঙ্গলে প্রথম বয়স একটু কম ম্যাচ খেলে 4-5টা ম্যাচ। 77 সাল থেকে পাক্তাকর ম্যাচ আমার টার্নিং পয়েন্ট। ওই ম্যাচে লোকে বলে, আমি বলি না। তা ওই তো খেললাম। তারপরে 77-এ এখন যেটা ডার্বি আমাদের বড় ম্যাচে আমি জিতলাম। তারপরে আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তারপর আপনি তো ন্যাশনাল টিমেও খেলেছেন। আমি নিজের কথা নিজে কি বলবো, ন্যাশনাল টিমে খেলেছি মানে আমি ঘটনাচক্রে ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। রাইট, সেটা একটা বড় পাওনা আমার। যেখান থেকে এসে ক্যাপ্টেন্সি পেয়েছি সেটা আমার খুব ভাবতেও পারে না। এবং এটাও সত্যি, আমি 76 সালে জুনিয়র ইন্ডিয়া খেলেছি। 77 সাল থেকে 76 থেকে 83 আমি ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিলাম। এবং 81-82 ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলাম। 82 এশিয়ান গেমসে আমি ভারতীয় দলের অধিনায়ক ছিলাম। অনেকগুলো অধিনায়ক, সে না বলাই ভালো, অত বলা নিজের ডাক নিজে পেটানো উচিত না। তবে যেটা বলি যে ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। আমার যা এক্সপেকটেশন ছিল তাতে অনেক বেশি দিয়েছে, যেটা আশা করিনি। এটা হাই টেনশন ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান, প্রত্যেকটা ম্যাচই টেনশনের হয়। কিন্তু কলকাতার জন্যে ইস্ট বেঙ্গল মোহনবাগান, যেটা আজকের দিনে আমরা ডার্বি বলি, আগে বড় ম্যাচ বলতাম, সেরকম একটা ম্যাচে আপনি ইস্ট বেঙ্গলের হয়ে গোলরক্ষক করছেন, গোলকিপার হিসেবে দাঁড়িয়ে আছেন এবং পুরো অডিয়েন্স মানে স্পেকটেটার্স ভর্তি, তখন আপনি এই নার্ভটা ধরেন কি করে? একটা মজার ব্যাপারটা কি জানেন তো, আমার অন্য কী হতো আমি জানি না। আমার কাছে বড় ম্যাচটা কোনো টেনশনের ম্যাচ ছিল না। আমাকে যে তথাকথিত যাতে বলা ছোট ক্লাব, আমি ছোট ক্লাব বলি না, ওই সময় খেলা খুব আমার কাছে ভয়ের কারণ ছিল। হ্যাঁ, বিকজ ওদের থেকে যদি গোল খেয়ে যেতেন তাহলে তো আরো মুশকিল। না, ব্যাপারটা সেটা নয়। কারণ সবাই ধরে নেয় ইস্ট বেঙ্গল ক্লাব জিতবেই, এক্সপেকটেশনটা বেড়ে অনেক হাই। হ্যাঁ, সাপোর্টাররা জিতবেই। আজকে কয় গোল মারুন, 3 গোল 4 গোল এরকম কি। আর দায়ী থাকতে হতো সারাক্ষণ, বল কম আসতো, হঠাৎ এরকম একটা বল চলে আসো, আনএক্সপেক্টেড বল চলে আসো, ওটা খুব চিন্তা বাড়াতো। সবসময় অন টোজ থাকতো। আর বড় ম্যাচে আমি যেন ওরা আমার কাছে বলা যাবে, ওরাও যেন বল যাবে, টেনশনটা অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ। বড় ম্যাচটা অনেক হাই ইন্টেন্সিটি, অনেক কিছু হতে পারে, 50-50। হ্যাঁ, সমানে ম্যাচ, টেনশনটা অনেক কম থাকতো। এটা আমার হতো। কি করে নার্ভটা ধরতেন আপনি? আমার টেনশন ওরা হতোই না। ভাবতাম বলা হচ্ছে সেভ করবো, দুর্দান্ত বলে গোল খাবো, কিছু করার নেই। গোলকিপার গোল খাবে না হয় নাকি, আর গোলকিপার গোল বাঁচাবে না, এটাও যেমন হয় না। কিন্তু দেখতে হবে অ্যাভারেজটাকে, সেটা দেখতে হবে, যেন আমি আজে বাজে গোল না খাই। আপনি আপনার জীবনে তো প্রচুর ম্যাচ আপনি খেলেছেন, কিন্তু আমি জানতে চাই প্রথম ম্যাচ যেটাতে একদম মানে লাইমলাইটে আপনি আছেন, যেটা আমরা ডিসকাস করছিলাম যে মোহনবাগানের হয়ে আপনি 4-5 গোল খেয়েছেন, মানে এরকম একটা তো জীবনে একটা ম্যাচ তো আপনার হয়েছে, যে ম্যাচটা ফার্স্ট বিগ ম্যাচ আপনার জীবনে, যেটা আপনাকে আমরা বলি ডেবিউ হচ্ছে। এর আগে আপনি তো ক্যালকাটা ইউনিভার্সিটির হয়েও খেলেছেন। প্রথম বড় ম্যাচ খেলি মোহনবাগানের হয়ে, মোহনবাগান ভার্সেস মোহনবাগান। ওই ফার্স্ট ডের যে মানে এটা প্রথমবার, মানে ফার্স্ট টাইম আপনি, তখন আমি এত ছোট ছিলাম না, বুঝতে পারতেন না আজকে হবে অতটাই। মোহনবাগানের সঙ্গে ম্যাচটা অতটাই হয়নি, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যেটা, ওটা 30 সেপ্টেম্বর 1975। ওই ম্যাচটায় আমরা এরমভাবে কোলাপস করবো আমি অন্তত ভাবিনি। কোলাপস করেছে, পুরো টিমটাই কোলাপস করেছে। তো আমি পুরো টিমের দোষ দিতে চাই না, পুরো দোষটাই আমার। আমি বলছি, আমি সেই জন্য মোহনবাগান সম্রাটের কাছে যখনই কোনো ইন্টারভিউ বলে, আমি দুঃখিত ওনাদের জন্য, যে আমার জন্যই মোহনবাগানকে আমি এখনও বলি আমি দুঃখিত ওনাদের কাছে, ওনাদের কাছে ক্ষমা প্রার্থী, ঠিকমতো খেলতে পারিনি বলে। এবং টার্নিং পয়েন্ট যদি বলেন সেই অর্থে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ 77 সালে
ওই ম্যাচটা হচ্ছে ওটা বড় ম্যাচ, ওটা টার্নিং পয়েন্ট। তারপর থেকে আমাকে আর ফিরে তাকাতে হয়, আমি আর সামনের দিকে গেছি। তো একটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমি কিন্তু কোনোদিনও সন্তোষ ট্রফিতে বাংলার ক্যাপ্টেন হইনি। আচ্ছা, আমি কোনো টিমের ক্যাপ্টেন নয়, আমি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়েছি। আমার সব রেকর্ড করা আছে, আমার সব রেকর্ড আমার সব যা করেছি সব রেকর্ড। কোনো টিমে না খেলে বড় টিমে খেলেছি, কোনো টিমে না ক্যাপ্টেন হয়ে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়েছি। 11-12 বার সন্তোষ ট্রফি খেলা সত্ত্বেও আমি বেঙ্গল টিমের ক্যাপ্টেন হইনি, সবই রেকর্ড করা আছে। আপনি ভাগ্যে বিশ্বাস করেন? একটা কথা বলি, ভাগ্য তাদেরই সাহায্য করে, সাহসীদের ভাগ্য সাহায্য করে। একটু ভাগ্য তো দরকার বটেই। আমি আমার বইতে একটা জায়গায় লিখেছি, এটা আমি বিশ্বাস করি, যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। আমি কি চুজ করব। এই যে আপনার ওই সেটব্যাক ম্যাচটার পর আপনার কাছে যখন ইস্ট বেঙ্গল থেকে প্রস্তাব আসছে আপনি জয়েন করার জন্যে, আপনাকে চুজ করলেন, গেলেন, এটা তো আপনি চয়েস হিসেবে নিলেন। কিংবা আপনার বাবা যখন বলছে আপনার কিচ্ছু হবে না, তখনও আপনি চুজ করেছেন যে আমি ফুটবলটা খেলবো। চয়েস এই কথাটার আমাদের জীবনে একটা বিশাল, যে কোনো মানুষের চয়েস বড় জিনিস। চয়েসটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় জিনিস। কি চুজ করবো, কি আমি কী করবো। আমি জানতাম আমার পড়াশোনা করে আমি বিশেষ কিছু করতে পারবো না, হয়তো খুব মেরে কেটে হলে একটা ক্যারানির চাকরি পেতে পারতাম হয়তো, কিন্তু আজকে এইখানে এসে বসার সুযোগ পেতাম না। চয়েসটা হচ্ছে বড় ব্যাপার, চয়েসটা খুব বড় ব্যাপার। আর দেখতে হবে এই যে আমাদের যে চয়েসটা বড় ব্যাপার, গার্জিয়ানদের একটা খেয়াল রাখতে হবে তার শিশুটি বা তার বাচ্চাটি কোন দিকে ন্যাক আছে। সাপোর্ট সিস্টেম, সাপোর্টটা দিতে হবে। আমাকে যদি সাপোর্ট, আমার পরিবার বা বন্ধু বান্ধব, আমার কোচেরা যদি সাপোর্ট না দিত, তাহলে আমি হয়তো এখানে আসতে পারতাম না। তো সাপোর্টটা বড় ব্যাপার। আজকের দিনে যারা অভিভাবক আছেন তারা যতটা বেশি সাপোর্ট দেন তার থেকে বেশি কি পাবো তার চিন্তাটা করে। আমি ময়দানে ঘুরে ঘুরে দেখি তো, এই যে বিভিন্ন ক্রিকেট কোচিং ক্যাম্প, ফুটবল কোচিং ক্যাম্প আছে, চান্স পাবে তো প্রথম কথা বলে চান্স পাবে তো। আমারই এক ছোট ভাই বিকাশ পাজি আমাকে ওয়েস্ট বেঙ্গল টিমের বাচ্চাদের কোচিং করায়। তো বলছি অসুবিধা কী বলবো, একটা ছেলের গার্জিয়ান এসে বলছে আমার ছেলে কবে আইএসএল খেলবে। আচ্ছা, এখন তো আইএসএল হচ্ছে নতুন ফেদার। এখন আইএসএল বিকাশ বললো আপনার ছেলেকে বলুন এখান থেকে ওইখানে বলটা জায়গাটাতে 5টা বলের মধ্যে যদি 3টে বল যদি ওখানে রাখতে পারে তাহলে আইএসএল খেলবে। তো ওখানে তো ওদিকে চলে যাচ্ছে। এই এক্সপেকটেশনটা বুঝতে হবে, আমাকে সময়ের সঙ্গে চলতে হবে। আমি আমার ছেলে মেয়ে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য মাঠে পাঠানো, সেটা এক জিনিস, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ওই যে যারা ছেলে মেয়েগুলো যাচ্ছে তাদের থেকে বেছে নেওয়া কার ট্যালেন্ট আছে না আছে, সেই পার্টটা হচ্ছে যারা দেখাশোনা করছেন তাদের কাজ। এটা আপনি একদম সঠিক বললেন যে আজকের দিনের পেরেন্টসের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, কিন্তু ওরা যদি ফোকাস করে যে বাচ্চা খেলুক, খেলতে সে যে কোন দিকে যাবে, মানে কত বড় প্লেয়ার হবে কি হবে না, সেটা সময় নিতে হবে। আমি একটু কি বললাম, যে বাচ্চারা মাঠে খেলাধুলো করুক পড়াশোনার সঙ্গে সঙ্গে, তার মধ্যে সবাই যে খেলা হবে তার তো কোনো মানে নেই। না, হবে না, কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সবার শরীর স্বাস্থ্য দিকে অসুখ বিসুখ হবে না। যারা বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছেন তাদের চোখটা দিয়ে দেখতে হবে কার কি ট্যালেন্ট আছে, কে কোন দিকে যেতে হবে, সেটা তাদের ব্যাপার। সেই সব মানুষগুলোর ব্যাপার, যারা কোচ আছে তাদের ব্যাপার, তারা বার করে নেবে। মানে কয়লা থেকে ডায়মন্ড খোঁজার দায়িত্বটা কোচদেরকেই দিতে হবে, দায়িত্ব তাদের নিতে হবে। এর অভাবটা আমাদের রাজ্যে ভীষণভাবে দেখা দিচ্ছে।
তার ফলশ্রুতি হিসাবে আমাদের রাজ্য খেলাধুলা পিছিয়ে পড়তে 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 শেষের দিকে চলে আসে। আজকে আমরা ভাবতেও পারি না যে ভারতীয় দলে, ফুটবল দলে একটাও বাঙালি প্লেয়ার নেই। এটা আমাদের কাছে খুব লজ্জা। হ্যাঁ, যেখানে বেঙ্গল হচ্ছে হার্টবিট। ঠিক এখান থেকে, এবং অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলি যে অভিভাবকেরা ভাবে না স্পোর্টসের মধ্যে দিয়েও আজকে তার ছেলে মেয়েদের জীবন জীবিকা ভবিষ্যৎ তৈরি হয়। আপনি হয়তো জানেন কি জানেন না, আমি জানি না ঠিক, আপনি লেখাপড়া করেন, নিয়ে আসেন, স্পোর্টস ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট। হ্যাঁ, 100%। আজকে আপনি জানেন, যদি পড়া এই মুহূর্তে উচিত হবে কিনা আমি জানি না। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। যে ক্রিকেট হোক, ফুটবল হোক, বা যে এনি গেমস, এই যে ফুটবলে আমাদের দেশের এই মন্দার বাজারে স্পোর্টস ম্যানেজমেন্ট পাস করে এক একটা সিও, অ্যাসিস্ট্যান্ট সিও, মেসিও কত টাকা স্যালারি পায়? হিউজ টাকা স্যালারি পায়। তাহলে এটা একটা এরিয়া, স্পোর্টস ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনে তো একটা বিশাল এরিয়া না। আমাদের সময় একজন কোচ থাকতো, খুব বেশি একজন গোলকিপার কোচ, বা যে আমাদের ক্লাবে দেখাশোনা করতেন তারা, সরি টু সে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হবে ঠিক বুঝতে পারছি না আমি, আমাদের শঙ্কর বাবা ছিলেন, রামুদা ছিলেন, তারা জার্সিও ধুতেন, ওদের গা হাত পাও টিপে দিতেন। অলিখিত স্পোর্টস ম্যানেজার, অলিখিত। এখন কোচেস টিম, যতগুলো প্লেয়ার ততগুলো কোচেস টিম, সাপোর্টিং স্টাফ সারা পৃথিবীর নতুন অপরচুনিটি ডেভেলপ করছে, অপশন এই সুযোগগুলো তো নিতে পারে। ইভেন আপনি যদি দেখেন যে আমরা ফুটবল ক্রিকেট নিয়ে খুব মাতামাতি করি, ক্রিকেট নিয়ে তো অনেক বেশি মাতামাতি, বেশি অবভিয়াসলি। যেহেতু কয়েকটা দেশ ক্রিকেট খেলে তাকে ওয়ার্ল্ড কাপ বলে, যেহেতু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করে, তাই জন্য একটা আলাদা। যাকে আমি ক্রিকেট দোষ দিয়ে লাভ নেই, ওরা ওদের ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করছে। দুঃখের ব্যাপার আমাদের যারা মাথায় রয়েছে তাদের চিন্তাভাবনা অন্যরকম, সঠিক চিন্তা ভাবনা করতে পারছেন না, ক্লাব থেকে বেরোতে পারছে না। না, আমাদের যে ফুটবল নিয়ামক সংস্থা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যারা দায়িত্বে আছেন, তারা এখন পর্যন্ত ক্যালেন্ডার কেউ ঠিক করতে পারলো না, ক্যালেন্ডার ঠিক করতে পারছে না। আপনি ভেবে দেখুন তো, বিসিসিআই যোগুদা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে গেছেন, ভারতবর্ষের ক্রিকেট যদি বন্ধ হয়ে যায়, এটা ইকোনমিক লস। অন্য দেশে ক্রিকেট হবে না, বন্ধ হয়ে যাবে। আজকে নাগাল্যান্ড থেকে গোয়া, কাশ্মীর থেকে কন্যাকুমারী ক্রিকেট, রোজ ক্রিকেট, টিভি খুললে ক্রিকেট। আর বিসিসিআই আইপিএলকে 2 মাস না 2.5 মাস টাইম দিয়ে এর মধ্যে তুমি কমপ্লিট করো, একটা টুর্নামেন্টও বন্ধ করেনি। ওইটাই এই আপনার সুযোগ পেয়ে এই কারণে বলছি, এটা যদি আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে যারা আছে তাদের কানে ঢোকে, ভালো ঢুকবেন আমি জানি, অনেকবার বলেছি, বিসিসি একটা টুর্নামেন্ট বন্ধ করেনি। আমরা আইপিএল করছি 2 মাসের মধ্যে শেষ করো। আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদের ফুটবলটাকে সমস্ত প্রায় অলমোস্ট অল টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। এখন নাগজিচ হয় না, স্ট্যাফোর্ড হয় না, রোবার্টস কাপ হয় না, ডিসিএম হয় না, কেন বন্ধ করে দিচ্ছে জানি না। এফএসডিএল এর সঙ্গে নাকি চুক্তি, আইএসএল দেশের 1 নম্বর লিগ হয়, আইএসএল সম্পর্কে আমার কোনো রাগ নেই। না, আইএসএল তো একটু গ্ল্যামার পয়েন্টটা নিয়ে আসছে, পারে, হ্যাঁ নিয়ে আসছে। তাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিসিসিআই তো উচিত ছিল। লিডারশিপের অভাব কি আপনার মনে হয়? অবশ্যই। আমি তো 3 মাসের টাইম দিলাম, লিগ কমপ্লিট করো। আমি বলছি না সমস্ত টুর্নামেন্টগুলি, আমাদের সময় তার আগে বা পরে 10-12টা টুর্নামেন্ট হতো, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। গত বছর আইপিএল শিল্ড হয়নি, এবছর আইপিএল শিল্ড হবে না, বর্ধমান টুর্নামেন্ট কেউ জানেও না। গতকাল আমি একটা জায়গায় গেছিলাম, ইন্ডিপেন্ডেন্স ডে কাপ, আসামে নয়গাঁও, দেখে খুশি হলাম যে এই টুর্নামেন্টটা এখনো চালিয়ে যাচ্ছে। আমি তাদের অভিনন্দন জানালাম যে আপনারা
এই অবস্থার মধ্যে যে টুর্নামেন্ট করছেন, প্লেয়াররা যদি খেলার সুযোগ না পায়, তাহলে আমরা ট্যালেন্টটা বার করবো কোথা থেকে? আপনি যদি রেস্ট্রিকশন করে দেন যে আমার টুর্নামেন্ট যারা খেলবে তারা অন্য কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না, আমি যেই টুর্নামেন্টগুলো বলবো সেই টুর্নামেন্টে ওরা খেলবে, অন্য কোনো টুর্নামেন্ট খেলতে পারে না, তাহলে তো প্লেয়ার বেরোবে না। আপনার তো প্লেয়ারদের সুযোগ দিতে হবে, ট্যালেন্টটাকে তো সুযোগ দিতে হবে। কেন একটা স্পোর্টসম্যানের যে টাইম স্প্যানটা ওটা খুব লিমিটেড, ঠিক আছে, মানে সে তো আর 60 ইয়ার্সে রিটায়ার করবে না, এটা খুব কম সংখ্যক টাইম। এটা কিছুতেই বোঝানো পারছে আমার ধৃষ্ট, এগুলো বড় আমার ধৃষ্ট থেকে জানি না, আমার তো কিছু আসে যায় না। তো আপনার যদি অ্যাজ এ ফুটবলার হিসেবে যদি আমি জিজ্ঞেস করি, আপনার জীবনে সব থেকে বড় আক্ষেপ কি? এখন সবচেয়ে বড় আক্ষেপ হচ্ছে এটা আমাদের ফুটবল নিয়ে। হ্যাঁ, মাঝে আপনি একটা চিন্তা করুন, কথা আমরা ইউরোপের কথা বলি তো, আপনি ইউরোপের টপ প্লেয়ার কারা, এখন যার টপ প্লেয়ার আসছেন তারপর বছরে কটা ম্যাচ খেলে? 60 থেকে 70টা মিনিমাম। আমাদের দেশের প্লেয়ার, টপ প্লেয়ার ম্যাক্সিমাম ম্যাচ কটা গেলে 20 থেকে 25টা। তাহলে ডেভেলপমেন্ট হবে কি করে? খেলার সুযোগ নেই। এই যে আইপিএল লিগ, আর একটা করে বছর একটা স্পোর্টসম্যানের জীবন থেকে চলে যাওয়া মানে তার জীবন থেকে কিন্তু অনেকটা সময় চলে যাওয়া, সুযোগ যদি সে না পায়। এই যে ধরুন এই যে আইপিএল লিগ এখনো শেষ করতে পারেনি, আইপিএল লিগের ম্যাচ সব মিলিয়ে 70টা ম্যাচ, আর খেলা নেই, আইপিএল ধরে না। বাধ্য হয়ে এই যে ছেলেকে, আমি একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে ভাই তোর তো ট্যালেন্টটা দারুণ খেলিস, তো দাঁড়িয়ে পড়ছিস কেন? বললো স্যার আমি লাস্ট 7 দিন ধরে বাঁকুড়া পুরুলিয়ায় 1 ডে 2 ডেজ খেলেছি, রাত জেগে। আমার খুব পয়সার দরকার, আমার বাবা অসুস্থ। এটাই আসছে, পয়সাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পয়সাটা, বাবা অসুস্থ, আমি তাকে কি উত্তর দেবো? সে যদি এই খেলার সুযোগগুলো পেত তাহলে সে পয়সা পেত। তাকে ওখান থেকে নিয়ে আসা হচ্ছে 4টে ম্যাচ খেলার জন্য, তার জন্য সে একটা ক্লাব আই লিগ 3rd ডিভিশন খেলার জন্য নিয়ে আসে, তার জন্য সে 25-30 টাকা পেল। এটা যদি আরও বেশি সুযোগ পেত, বেশি পেত। টুর্নামেন্ট যদি না হয়, আমি আপনার এক নাম ধরে বলেছি, শুরু করুন নাগজি স্টাফোর্ড, কলকাতা লিগ, শিল্ড, বর্দলই, ডিসেম, ডুরান, রোভার্স, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, এয়ারলাইন্স কাপ, সিকিম গোল্ড কাপ, দার্জিলিং গোল্ড কাপ, বর্দলই, এ নিয়ে মিনিমাম 10-12টা। আমি বলছি না 12টা টুর্নামেন্টে চালু করতে হবে, কিছু চালু করা উচিত। চালু করা উচিত, খেলার সুযোগ দেওয়া উচিত। দিচ্ছেই না। কি এই আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা সিস্টেম করেছে কি, আই লিগ 1, আই লিগ 2, আই লিগ 3, কটা ম্যাচ? খুব বেশি হলে 20টা, আই লিগ 2-তে খুব বেশি হলে 20টা, আই লিগ 3 খুব বেশি হলে 20টা। তারপর ছেলেগুলো কোথায় যাবে সারা বছরে? আর না খেললে তো তার ট্যালেন্টটা নষ্ট হয়ে যাবে। সারা বছর কোথায় যাবে? সারা কি করবে? খেপ খেলতে যাবে, শরীর স্বাস্থ্য নষ্ট হয়। এই যে প্রতিকূলতা, এটার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এত বছর স্বাধীনতার পর আমাদের এই জিনিসগুলো নিয়ে এখনো ভাবতে হচ্ছে। দুঃখ, ফুটবল নিয়ে ভাবতে হচ্ছে। আপনি ভাবুন তো, আজকে আমাদের গ্রামীণ খেলা ছিল হাডুডু, আপনিও খেলেছেন, আমিও খেলেছি, পারতাম না, আপনার হাডুডু খেলতাম। এই এখন এটা কনভার্টেড টু প্রো কাবাডিতে 3 মাস খেলে এক একটা প্লেয়ার কত টাকা পায়? সেখানে বাংলা কোনো ছেলে নেই। আপনি ভাবুন তো, আপনি যখন যে কোনো ক্লাবের সঙ্গে খেলতেন আগে, তখন একটা কন্ট্রাক্ট হতো হয়তো, মানে আমি টাকা পয়সা কোথায় যাচ্ছি না। হ্যাঁ, আমাদের সময় যে টাকার দাম ছিল, এখন তো ডেফিনেটলি বেড়েছে। আমি বলছি কমার্শিয়ালাইজেশনটা। আমি খেললেই তো টাকা পাবে, না খেলে টাকা কে দেবে? না খেলে আপনি আমাকে টাকা দেবেন? কেউ দেবে না। আপনি পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আপনি চাকরি পাবেন। তো এটাই এখন আক্ষেপ যে ভারতীয় ফুটবল, নট অনলি ফুটবল, ক্রিকেট, দুঃখ খুব লাগে। অন্য স্পোর্টসে অন্য স্টেটগুলো প্রচুর এগিয়ে চলেছে, আমাদের স্টেট পিছিয়ে যাচ্ছে, দুঃখ লাগে।
দুঃখ লাগা ছাড়া কিছু করার নেই, দুঃখ লাগা ছাড়া কিছু করার নেই। কারণ আমাদের কথা কেউ শোনেও না। আপনি শুনছেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কথাগুলো যদি কেউ জানতে পারে, যদি কিছু শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, খুব ভালো। না কী করবো? এই একটু আপনি বলছিলেন না ক্রিকেট হচ্ছে, আমাদের এখানে ক্রিকেট হচ্ছে, আমরা করছি নিউ টাউন প্রিমিয়ার লিগ। সেখানে যদি আপনি দেখবেন, আমি সোজাভাবে বলি, দেখবেন ইয়াং জেনারেশন চাষ হয় না, যারা বয়স হয়ে গেছে তারা এন্টারটেনমেন্ট ক্রিকেট খেলে, এন্টারটেনমেন্ট ফুটবল, 5-a-side ফুটবল রুপটপে, নিউ টাউনে খুব হয়, খুব চালু হচ্ছে এন্টারটেনমেন্ট। কিন্তু আমাদের তো ফোকাস করতে হবে ইয়াং জেনারেশনের, এইটাই তো যাচ্ছে না। ওটা তো প্লেজার, ওটা তো ক্রিকেট ফুটবল খেলছে, ওটা প্লেজার, মানে আনন্দের জন্য খেলছে, আনন্দের জন্য খেলছে, শরীর স্বাস্থ্যের জন্য। ওটা কর্পোরেট লিগ হিসেবে চলে যাচ্ছে, সেটাই চলছে। সেইখানে দাঁড়িয়ে একটু হলেও আমি ধন্যবাদ দেব সাচি গ্রুপের করার আগে, ওনার চেষ্টা করছেন, ভাবছেন যে ইউথ ডেভেলপমেন্ট কী করে, একাডেমি করে আরও করছেন, পৈলানে করছেন, আরও অনেক জায়গায় চেষ্টা করছেন। নট অনলি ফুটবল, ক্রিকেট, সব নিয়ে চেষ্টা করছে, সব স্পোর্টস তো ডেভেলপ করতে হবে। রাহুল টোডি সাহেব চেষ্টা করছে, অনেক ধন্যবাদ জানাই এই কারণে। চেষ্টা করছে, কি হবে ভবিষ্যৎ হবে। আজকে তো চয়েসটা আমাদের করতে হবে, আজকে যেটা আমরা চুজ করব তার ফল তো আমরা ভবিষ্যতে পাবো, কিন্তু আজকে যদি আমরা চুজ না বসে থাকি তাহলে তো ফল ভবিষ্যতে আসবে না। আর আমাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা বলে আমি মনে করি, কেউ কোনো কিছু চেষ্টা করলে না, আমরা পিছন থেকে এটাকে টেনে ধরি, হবে না, টাকা ইনভেস্ট করি ফালতু, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা রাহুল সাচি গ্রুপ করছে, রাহুল টোডি সাহেব, তমাল ঘোষাল আছে, এরা করছেন, এদের উৎসাহ দেওয়া উচিত। মানে যেটা আমরা প্রথমেই বলি, ধরুন হবে না কিছু, তাহলে তো এরা তো নিরুৎসাহ হয়ে পড়বে। তাদেরকে ঠিকমতো চেষ্টা করার পর এমন হতে পারে ফল আপনার ফেলিয়ার আসতে পারে, সেখান থেকে একটা লেসন লার্ন করে আবার চেষ্টা শুরু করতে হবে, থামা যাবে না। এখান থেকে যদি 2-4টে প্লেয়ারও বেরোয় তাহলে ইতিহাস তৈরি হয়ে যাবে, তাহলে তখন অনেক এগিয়ে আসবে, তখন অনেক এগিয়ে আসবে। আজকে যে কথাটা আমি আপনি আলোচনা করছি, এই কথাটা যদি মানুষ শুনে যদি একটু চিন্তা ভাবনার মধ্যে রাখে তাহলে হবে। আর আমাদের তো এখানে মানে আগে আমাদের যখন আমরা ছোটোবেলায় বড় হচ্ছিলাম কলকাতা শহরে, তখন প্রচুর মাঠ দেখা যেত, পাড়ায় পাড়ায় মাঠ ছিল। এখন আর তো সেটাও দেখা যায় না, মাঠ তো আমরা দেখতেই পাই। আমি কী বললাম আপনাকে, পশ্চিমবঙ্গের অবস্থা দেখলে আমার নিজেরই কষ্ট হয়। যে কটা মাঠ আছে সে কটা মাঠেও লোকজন যায় না, সব বাগান হয়ে যাচ্ছে, আর বিউটিফিকেশন হয়ে যাচ্ছে, স্টেডিয়াম আছে তালা মেরে রাখছে। খেলবে কোথায়? এক নম্বর খেলবে। দ্বিতীয়ত, এই যে আমাদের এডুকেশন সিস্টেম, ইংলিশ মিডিয়াম স্কুলের এডুকেশন সিস্টেম এমন একটা সিস্টেম হয়ে গেছে যে ছেলেপেলেরা খেলাধুলা গার্জেনরা দিতে চায় না, সবাই ভাবছে আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, যদিও ইঞ্জিনিয়ারের বাজার খুব খারাপ, ডাক্তার হলে তবু একটু বুড়ো বয়সের চান্স আছে পশ্চিমবঙ্গে। তাও যা ডাক্তারদের দেখতে পাচ্ছি, যা গেছে আলোচনা খেলামন্ত্রী করা উচিত না, অভিভাবকরা দৌড়াচ্ছে। অভিভাবকরা ভাবছেন না যে স্পোর্টস একটা ব্যাপারটা চিন্তা করতে ঠান্ডা মাথায়। ক্রিকেট মাঠে, আমি ক্রিকেটকে ছোটো করছি না, কিন্তু গার্জিয়ানরা ক্রিকেট ব্যাট নিয়ে ছেলেকে নিয়ে হাঁটাতে নিয়ে যাওয়া যাচ্ছে, তখন পড়াশোনার ক্ষতি হচ্ছে না, অন্য কোনো খেলা গেলেই ক্ষতি। আজকে টেবিল টেনিস, ব্যাডমিন্টন খেলে কতগুলো অন্য দেশের ছেলেমেয়েরা কোথায় চলে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি। দুঃখজনক ব্যাপার, খুব দুঃখ লাগে। আর আমি মাঝে মাঝে বলি, যখন কোনো জায়গায় যাই, যে 24টা ঘন্টা, 8 ঘন্টা 7 ঘন্টা স্কুল, 7 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমাবে, 14 ঘন্টা, 4 ঘন্টা টিউশন, 18 ঘন্টা, 2 ঘন্টা না আড্ডা ফাড্ডা মারলো, 20 ঘন্টা। আর 2 ঘন্টা তো মাঠে দৌড়াক, আর 3 ঘন্টা মাঠে দৌড়াদৌড়ি করুক।
মাঠে করুক, ইনডোরে করুক, আউটডোরে করুক, যেখানে করুক, আরে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, মন ঠিক থাকবে। শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে তো কিছুই করা যাবে না, ইচ্ছাই করবে না, ইচ্ছাই করবে না। যার জন্য আজকালকার ছেলে মেয়েদের দেখবেন ফাস্টফুড খাচ্ছে আর দেবে। আমি একটা কথা সবসময় বলি, আমার ছাত্ররা যারা আমার কাছে আসে কনসালটেন্সি নেওয়ার জন্যে, আমি বলি দেখো, জীবনের দুটো জায়গায় যদি তুমি পৌঁছে যাও তাহলে তোমার রিয়েলাইজেশন হবে, দেন ইউ উইল রিয়েলাইজ। যেরকম একটা হচ্ছে হসপিটাল, যখন তুমি হসপিটালে যাবে কোনো দিন যদি বাই ডিফল্ট যাও, তখন রিয়েলাইজড হবে যে হেলথের গুরুত্ব কী। তার আগে তুমি রিয়েলাইজ করতে পারবে না, ঠিক আছে? যদি তুমি কোনো দিন বাই ডিফল্ট কোনো দিন কোনো প্রিজনে চলে যাও, তাহলে তোমার রিয়েলাইজড হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। 100% কারেক্ট। এই রিয়েলাইজেশনটা কিন্তু যাওয়ার দরকার কি? এইটাতেই বোঝাচ্ছে, আপনি বোঝানোর চেষ্টা করছেন, আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা কেন যাবো, আমরা কেন যাবো? যখন আমরা জানি ওখানে পৌঁছালেই আমাদের রিয়েলাইজেশনটা হবে, তাহলে আমরা যাওয়ার চেষ্টা করবো না, আমরা নিজেদের হেলথটাকে কনসেন্ট্রেট করব। যেতে না হয় তার চেষ্টা করব। তো ভাস্কর বাবু, আপনার অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট বড় আপনি, এটা আমার ডিউটি, এটা আপনি সময় দিলেন এবং আমরা কিছু গল্প করলাম, আমরা জানলাম যে অ্যাজ এ ফুটবলার হিসেবে আপনি সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করতে পেরেছেন এবং স্পোর্টস কোটাতে আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজও করেছেন এবং আপনার লাইফ সেটেলড হয়েছে। তাহলে এবং ডেফিনেটলি আপনি অনেক ক্লাবের হয়ে খেলেছেন, ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করেছেন। হ্যাঁ, হয়তো তোমরা সবাই চেষ্টা করতে পারো ভাস্কর গাঙ্গুলির মতন হতে, নাও হতে পারো, কেন হি ইজ এ লিভিং লেজেন্ড। এবং ভাস্কর গাঙ্গুলি একজনই হয়, পাওয়া যায় না। কিন্তু খেলাটা বন্ধ করলে চলবে না, বিকজ শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে মন ঠিক থাকবে না, মন ঠিক না থাকলে কিছুই ভালো লাগবে না। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই আগামী প্রজন্মের জন্য আপনার তরফ থেকে যদি কিছু মেসেজ দিতে চান একটু দিন। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে পড়াশোনা অবশ্যই করবে। পড়াশোনা করার সঙ্গে সঙ্গে ঘন্টা 2-3 যদি মাঠে যায়, সে যে খেলাই হোক না কেন, সবাইকে যে ফুটবলই খেলতেও তার কোনো মানে নেই, দরকার নেই, যে কোনো খেলাই হোক না কেন শরীরচর্চাটা যদি করে তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে। এবং আমি একটা গ্যারান্টি দিতে পারি যে খেলাধুলা করলে কিন্তু শরীর আর মনটা ঠিক থাকে, আর শরীর আর মনটা যদি ঠিক থাকলে তার আজেবাজে কাজ করে চিন্তা মাথায় আসবে না, যেটা আজকের দিনে আমাদের সমাজের পক্ষে খুব জরুরি। এবং এখন স্পোর্টসের মাধ্যমে অনেক ওপেনিংস হয়েছে, স্পোর্টস এডুকেশনের মাধ্যমে চাকরি বাকরি ভবিষ্যৎ অনেক 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 ওপেনিং, এবং আগামী দিনে আরও হবে। শুধু ফুটবল ক্রিকেট বলে না, যে কোনো খেলাতে লাগবে। আমাদের আগামী দিনে আগামী প্রজন্ম কাছে অনুরোধ, বিশেষ করে প্রজন্মের থেকেও বিদেশি অনুরোধ অভিভাবকদের কাছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে একটু খেলার মাঠে পাঠান। সঠিক। থ্যাংক ইউ ভাস্কর বাবু, থ্যাংক ইউ, নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। দিয়ে আমি আমার মেসেজটা যদি লোক শুনে বা বোঝে, তাদের কৃতজ্ঞ মনে করব। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার।